ওয়েলকাম বন্ধুরা, আজকে দুটো বিষয় নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। যে বিষয় দুটো নিয়ে আজকে আলোচনা করব সেটা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া একটা ঘটনা, যেখানে আনোয়ারের ফাইনাল জাস্টিস আজকে হয়ে যাওয়ার কথা ছিল। দীর্ঘ 4 ঘন্টা ধরে আলোচনার পর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের ফাইনাল সিদ্ধান্ত আগামী 1-2 দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। এই বিষয়টা নিয়ে একটা আলোচনা আছে যেটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এছাড়া আরেকটা বিষয় যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আগামীকাল হতে চলেছে জামশেদপুরে মোহনবাগান এবং পাঞ্জাব এফসির ডুরান্ড কোয়ার্টার ফাইনাল। এই ডুরান্ড কোয়ার্টার ফাইনালে মোহনবাগান কীরকম দল গঠন করতে চলেছে এবং পাঞ্জাব এফসির বিরুদ্ধে কীরকম স্ট্র্যাটেজি তৈরি করতে পারে মলিনা, মোহনবাগান কোচ হোসে মলিনা কীরকম প্ল্যান করতে পারে পাঞ্জাব এফসির বিরুদ্ধে, এই দুটো বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই চলে আসা যাক আনোয়ারের বিষয়টি নিয়ে। গত 10 তারিখ মোহনবাগান প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত মেনে আনোয়ারকে এনওসি দিয়ে দিয়েছে এবং প্রথমে দিল্লি এবং পরে 5 বছরের জন্য দীর্ঘ চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করেছে আনোয়ার আলী। কিন্তু সেদিনকে তার আগে যেদিনকে আরেকবার বসেছিল, সম্ভবত মনে হয় 2 তারিখ 2রা আগস্ট, সেদিনকে কিন্তু পিএসসি ঘোষণা করে দিয়েছিল মোহনবাগানের সাথে আনোয়ার আলীর যে টার্মিনেশনটা হয়েছিল সেটা মোটেও নৈতিক ছিল না, অনৈতিক টার্মিনেশন, অর্থাৎ বৈধ টার্মিনেশন ছিল না। এই অবৈধ টার্মিনেশন, এই রায়টা কিন্তু দিয়েই দিয়েছিল প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। সুতরাং মোহনবাগান এবং মোহনবাগানের জনতা যাই বলো, সবাই কিন্তু আনোয়ারের একটা শাস্তি আশা করতেই পারে। অর্থাৎ যে অন্যায়ভাবে মোহনবাগান থেকে বেরিয়েছে, আনোয়ার ইস্টবেঙ্গলে সই করেছে, সে বিষয়ে আনোয়ারের কিন্তু একটা শাস্তি হবেই, এটা ধরে নেওয়া যায়। এছাড়া আনোয়ারকে এই টার্মিনেশন করার জন্য, আনজাস্ট টার্মিনেশন করার জন্য যে দুটো দল বা ফুটবল টিমের সঙ্গে জড়িত ছিল তাদেরও শাস্তির ব্যাপারে আলোচনা হয়েছে। পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গল তাদের মতো করে যুক্তি দিয়েছে, দিল্লি এফসিও তাদের মতো করে যুক্তি দিয়েছে, আর মোহনবাগান তো একই কথা আগের দিনও বলেছিল, আজকেও বলছে। যেহেতু প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি এই টার্মিনেশনটাকে অবৈধ বলে ঘোষণা করেছিলেন, সেই কারণে তাদের কিন্তু ক্ষতিপূরণ দাবি করে ফেলেছে মোহনবাগান। প্রথমে বলা হয়েছিল 20 কোটি টাকা, পরে বিভিন্ন মহল মারফত জানা গেছে সেটা 15, বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে সেটা নাকি 7-8 গিয়ে দাঁড়িয়েছে। বলতে পারবো না কি হচ্ছে, পুরোটাই শোনা কথা, এটা বিচার করা হয়নি। তো আগামী 2-1 দিনের মধ্যে আর্থিক যে ক্ষতিপূরণ কত হতে পারে সেটাও সর্বভারতীয় ফুটবল সংস্থাকে পিএসসি জানিয়ে দেবে এবং আনোয়ারের আর্থিক শাস্তির মুখে পড়তে পারে নাকি ব্যান হতে পারে 6 মাসের জন্য, সেটাও কিন্তু সর্বভারতীয় ফুটবল সংস্থাকে
জানিয়ে দেবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি, তারপরেই লাগু হবে এই শাস্তি। ইস্টবেঙ্গল তাদের যুক্তিতে যেটা বলেছে, প্লেয়ার স্ট্যাটাস কমিটি তাদেরকে কোয়ারি করার পর যে উত্তর তারা দিয়েছে, তাতে বলা হয়েছে যে একজন প্লেয়ারের ভবিষ্যৎ নষ্ট যাতে না হয় তার জন্য প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ারকে সই করতে বলেছে। অলরেডি ইস্টবেঙ্গল 5 বছর চুক্তিতে সই করিয়ে নিয়েছে আনোয়ার আলীকে। এমত অবস্থায় ইস্টবেঙ্গলের কোনো অপরাধ ছিল না। একজন মুক্ত প্লেয়ারকে যে কোনো দলই সই করাতে পারে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল সই করিয়েছে, সুতরাং এখানে তারা কোনো অপরাধ দেখছে না। দিল্লি এফসির বক্তব্য হচ্ছে তারা আনোয়ার আলী এখন তাদের প্লেয়ার নয়, সুতরাং দিল্লি এফসির কিন্তু কোনো শাস্তির মুখে পড়ার কথা নয়। তো যাই হোক, একটা শাস্তি হচ্ছি যে এটা কিন্তু মোহনবাগানের পক্ষে হতেই হবে। কারণ কি, এটাকে বলা হয়েছে অবৈধ চুক্তিভঙ্গ। তো সেক্ষেত্রে শাস্তি তো আরও পেতেই হবে। তো এই ব্যাপারটা থেকে আপাতত নজর ঘুরিয়ে দিচ্ছি। আমাদের ফোকাস হচ্ছে আগামী দিনের গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে মোহনবাগান খেলতে চলেছে পাঞ্জাব এফসির সঙ্গে। অত্যন্ত শক্তিশালী একটি টিম, যারা 7 পয়েন্ট অর্জন করে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে সেকেন্ড টিম হিসেবে। কেরালা ব্লাস্টারের সঙ্গে সমানে টক্কর দিয়ে সেই ম্যাচ ড্র করেছে। প্রথমে 1 গোল দিয়ে এগিয়েছিল, পরে একটা গোল হজম করেছে ঠিকই। কেরালার সাথে কিন্তু সমানে লড়াই করে গেছে এই পাঞ্জাব এফসি দল। সেই দলে 2 জন সম্পদ আছে, অর্থাৎ 2 জন সেন্টার ফরওয়ার্ড। যে 2 জন সেন্টার ফরওয়ার্ডকে কিন্তু মোহনবাগানকে অবশ্যই সমীহ করতে হবে। এক হচ্ছে লুকা, আর একজনতে মাতিন্ডা। এই 2 জন যে ফর্মে রয়েছে, সেই ফর্মে কিন্তু যে কোনো সময় যে কোনো দলের বিপক্ষে চালে বল গড়িয়ে দিতে পারে। সুতরাং পাঞ্জাব এফসি যে মোটেই সহজ হবে না, একজন শক্ত প্রতিপক্ষ, সেটা কিন্তু হোসে মলিনাও স্বীকার করেছেন। মোহনবাগানকে সতর্ক থেকে কিন্তু পাঞ্জাব এফসি ম্যাচটা বের করতে হবে। তো এই ম্যাচে মোহনবাগানের সম্ভাব্য কি টিম হতে চলেছে সেটা যদি আমরা একবার বলি, তাহলে আমরা বলতে পারি গোলে বিশাল কায়েত, একজন লেফট ব্যাক হিসেবে সুভাশিস রায়চৌধুরী ফিক্সড অনবদ্য খেলছেন। মাঝমাঠে বলছি, রাইট ব্যাকে কে খেলবে এটা নিয়েই হচ্ছে গিয়ে যত সমস্যা, বা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। এখানে টম আলড্রেট খেলবে, না দীপেন্দু বিশ্বাস খেলবে, না দীপক টাংরি, কে খেলবে সে কিন্তু এখনো পরিষ্কার নয়। এবং মাঝখানে মিডল পজিশনে যে খেলতে পারে সে হচ্ছে রড্রিগেজ। তো দেখা যাক, ফরমেশন অনুযায়ী মলিনা হয়তো প্লেয়ার নামাবেন। আর একটা কথা বলি, মোহনবাগানের মিডফিল্ডে কীরকম হবে। যেহেতু 3-5-2 এই ফরমেশনে মোহনবাগান টিম খেলাতে পারে, সেক্ষেত্রে 3 জন ডিফেন্ডারের নাম তো আমি বলে দিলাম, সুভাশিস রায়চৌধুরী, টম আলড্রেট এবং অথবা রড্রিগেজ, আর দীপেন্দু বিশ্বাস এবং দীপক টাংরির মধ্যে যে কোনো একজন। মোট 3 জনকে কিন্তু ডিফেন্সে রাখা হচ্ছে। এছাড়া 2 উইঙ্গার হিসেবে, রাইট উইঙ্গার হিসেবে মনবীর সিংকে এবং লেফট উইঙ্গার হিসেবে লিস্টন ক্লাসও খেলতে পারে হয়তো মোহনবাগানের হয়ে। মাঝমাঠে যারা খেলতে পারে তার মধ্যে প্রথমেই যার নাম বলবো হচ্ছে আপুইয়ার সঙ্গে হয়তো শুরু করবে, আমার ঠিক ক্লিয়ার না, এরা অভিষেক সূর্যবংশী যদি শুরু করে তাহলে অভিষেক সূর্যবংশী একটু নিচ থেকে খেলবে, আপুইয়া সেক্ষেত্রে একটু ফরওয়ার্ডদের সাহায্য করতে উপরে উঠে যাবে। আর যদি সূর্যবংশী না খেলে
থাপা খেলে তাহলে থাপে একটু উপরে খেলতেই পছন্দ করে, সেই কারণে আপুইয়া কিন্তু একটু নিচে নেমে ডিফেন্সে সাহায্য করবে। এছাড়া ফরওয়ার্ডদের টপ মিডফিল্ডার যে থাকবে, ফরওয়ার্ডদের যারা সাহায্য করে ফাইনাল পাস বাড়াবে, সেক্ষেত্রে সাহাল কিন্তু এই জায়গাটা পারফেক্ট। অর্থাৎ সাহাল কিন্তু ওই ফরওয়ার্ডদের গোলের পাস বা অ্যাসিস্ট করতে পারে। এছাড়া সেন্টার ফরওয়ার্ড হিসেবে সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে যে দুজন প্লেয়ার খেলতে পারে, সেক্ষেত্রে এরকম কম্বিনেশন হতে পারে দিমিত্রি পেট্রোটাস এবং কামিন্স, যার সম্ভাবনা খুব প্রবল, অথবা দিমিত্রি পেট্রোটাস একটু নিচে নেমে এবং ক্রেগ স্টুয়ার্ট এইভাবেও কিন্তু খেলাতে পারে। তো সেটা মলিনা অবস্থা বুঝে ব্যবস্থা করবে, অর্থাৎ কাকে কোন পজিশনে নামে সেটা হয়তো তারা তখন দেখবে। আর পরিবর্তক প্লেয়ার হিসেবে পরবর্তীকালে ম্যাকলারেন তো খেলছে না, এছাড়া গ্লেন মার্টিন্সও যাচ্ছে না, আর কুরিনিয়ারও যাওয়ার সম্ভাবনা নেই। আর ধীরাজ সিং এর চোট এখনও আছে, সেই কারণে এই 4 জন প্লেয়ারকে ছাড়াই ডুরান্ড কাপ খেলতে গিয়েছে মোহনবাগান। তো সেক্ষেত্রে স্টুয়ার্ট হয়তো সেকেন্ড হাফে নামতে পারে। যদি একটু আক্রমণে ঝাঁজ বাড়াতে চায় মোহনবাগান, সেক্ষেত্রে ডিফেন্সে 2 জন বিদেশি না নামিয়ে যে কোনো একজনকে নামিয়ে সঙ্গে দীপক টাঙ্গি বা দীপেন্দ্র বিশ্বাসকে নিয়ে ডিফেন্স লাইন আপ যদি একবার সাজায়, তাহলে আমরা মিডফিল্ডে হয়তো গ্রেগ স্টুয়ার্ট, সাহাল এবং আপুইয়াকে দেখতে পাবো, এবং আপফ্রন্টে কামিন্স এবং দিমিত্রি পেট্রোটাস, 3 জন কিন্তু ফরওয়ার্ডে চলে আসলো। সেক্ষেত্রে মোহনবাগানে কিন্তু আক্রমণের ঝাঁজ প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে, বিপক্ষ ডিফেন্স কিন্তু সবসময় ব্যতিব্যস্ত হয়ে থাকবে। সেক্ষেত্রে কাউন্টার অ্যাটাকে যদি পাঞ্জাব এফসি যায়, মূলত যেটা মনে করা হচ্ছে যে পাঞ্জাব এফসি কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে পারে। আর সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু সমস্যায় পড়তে পারে, যেহেতু ডিফেন্স লাইনটা কিন্তু সেক্ষেত্রে মোহনবাগান একটু নড়বড়ে থাকবে, কারণ একজনই বিদেশি আছে এবং কোনো প্লেয়ারই কিন্তু সেইভাবে পরীক্ষিত নয়। এখন পর্যন্ত মোহনবাগানের কিন্তু ডিফেন্স লাইন সেইভাবে কোনো টাফ টিমের এগেনস্টে পড়েনি, সুতরাং কতটা তৈরি আছে মোহনবাগান ডিফেন্স লাইন এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এই ডুরান্ড কাপের পরেই আমরা বলতে পারবো অ্যাকচুয়ালি ডিফেন্স লাইনটার অবস্থা কীরকম, এখানে কোনো পরিবর্তন বা চেঞ্জেস দরকার কিনা। মলিনা সেই মতো পরবর্তীকালে তাদেরকে সাজাবে। তো এখন যেটা দেখার সেটা হচ্ছে আগামী দিনে মোহনবাগানতে আগামী শুক্রবার 23শে আগস্ট মোহনবাগান কীরকম খেলতে পারে এবং পাঞ্জাব এফসিকে হারাতে পারে কি না। কারণ অঘটনের ডুরান্ড কাপ, আগের দিন ইস্টবেঙ্গল হেরে গেল লাজংসির কাছে, সুতরাং সেই কথা মোহনবাগানকে মাথায় রাখতে হবে। যে করে হোক এই ম্যাচটা তাদেরকে বের করতেই হবে। মনবীর এবং লিস্টন, বিশেষ করে লিস্টন যে ফর্মে আছে, কামিন্স যে ফর্মে আছে, সাহাল যে আগুন ফর্মে আছে, এই ফর্ম যদি মোহনবাগানের এই পাঞ্জাব এফসি ম্যাচেও যদি বজায় থাকে, তাহলে মোহনবাগানের জয় নিশ্চিত ধরে নেওয়া যায়। তো আমরা আশা করব আগামীকাল মোহনবাগান বেশ কয়েক গোলে জিতবে। আমি একটা সম্ভাব্য ধরে নিচ্ছি, কাল মোহনবাগান হয়তো পাঞ্জাব এফসিকে 3-1 গোলে পরাজিত করতে পারে। দেখে আমার প্রেডিকশন মেলে কিনা, তোমরাও কমেন্টস বক্সে লেখো যে কী ফলাফল হতে পারে। তো আজকে আর রাত বাড়াবো না, অনেকক্ষণ হয়ে গেছে। তো এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। গুড বাই, আবার দেখা হবে।